শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান ইজি। বাংলাদেশে খুব অচিরেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন প্রযুক্তি আসতে যাচ্ছে। সেই প্রযুক্তির সম্ভাবনা কেমন, বাণিজ্যিক দিকগুলো কী কী, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা করতে চাই। এবং সেই সব বিষয় নিয়ে আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাহেদ আলম, কোম্পানি সেক্রেটারি এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার রবি, এবং রয়েছেন আমিনুল হাকিম, সাবেক প্রেসিডেন্ট আইএসপিএবি, এবং রয়েছেন সৈয়দ আলমাস কবির, সাবেক প্রেসিডেন্ট বেসিস। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আমরা যতটুকু জানি যে আগামী জুন থেকে বা জুলাই মাসের দিকে স্টারলিংকের যে বাণিজ্যিক যাত্রা সেটি শুরু হতে পারে। তো প্রথমে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিয়ে তারা যাত্রা শুরু করবে, এমনটা যতটুকু আমরা জানতে পেরেছি। তো অফিসে, বাসাবাড়িতে এখনও পর্যন্ত আমরা যেটা দেখি যে ইন্টারনেটের জন্য আমরা মূলত ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা রয়েছে সেখানেই আমরা আস্থা রেখেছি, যেটা আইএসপিরা দিয়ে থাকেন আমাদেরকে সেই সেবা। এখন স্যাটেলাইট ইন্টারনেটের যে ব্যবসা বা বিজনেস, সেটা কেমন হবে, তারাও কি একই আস্থার জায়গা আমাদের দেশে তৈরি করতে পারবে কিনা, আলাপটা শুরু করতে চাই আমিনুল হাকিম আপনাকে দিয়ে। আচ্ছা, প্রথমত হচ্ছিল কি স্যাটেলাইট ইন্টারনেট যেটা আসবে, ওনারা কিছু অ্যাডভান্টেজ পাবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে কিংবা বর্তমান টেকনোলজিতে বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল আছে, যে আমরা ফিক্সড ব্রডব্যান্ড যেটা দিচ্ছি ফাইবার অপটিক্সের মাধ্যমে। তো এখানে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছিল গিয়ে, অপ্রিয় হলেও সত্ত্বেও আমাদের বাংলাদেশে সেভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয় নাই। আমি যদি মেট্রো সিটি বলি কিংবা ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিভিটির কথা বলি, স্ট্রং যে ইনফ্রাস্ট্রাকচার থাকে কিংবা দেশের সরকারের যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকে সেটা আমাদের দেশে এখন পর্যন্ত নেই, কিংবা প্রাইভেট সেক্টরে যেটা আছে সেটার আপ টাইম সেইভাবে আমরা ইনশিওর করতে পারি না। দ্যাটস ওয়াই স্যাটেলাইট কোম্পানি যেই ব্যবসাটা নিয়ে আসবে, বাজার ওনারা ডেফিনেটলি ভালো বুঝেন, এবং এই ফাইবার অপটিক্সের আপ টাইম ইনশিওর করতে না পারাতে ওনাদের একটা বড় বাজার বাংলাদেশে খুব দ্রুত অ্যাকোয়ার করতে পারবে বলে আমার ধারণা। আচ্ছা, যারা আপনারা সেবা দিচ্ছেন, আইএসপি যারা ব্রডব্যান্ড যারা সেবা দিচ্ছেন, তারা মানে ঢাকায় বা নগরীতে বা বড় বড় শহরগুলোতে যে মানের সেবা দিয়ে থাকেন, কিন্তু ঢাকার একটু বাইরে গেলেই হয়তো বা আমরা সেই মানের সেবা পাচ্ছি না গতির ক্ষেত্রে বা মানসম্পন্ন সেবার ক্ষেত্রে, সেই জায়গাটাই তাহলে স্যাটেলাইট কোম্পানির নেওয়ার সুযোগ রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে, তাই তো? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ সার্ভিস, আর একটা হচ্ছে গিয়ে যদিও রিলেটেড আমার আপ টাইম ইনসিওরিটির জন্য। কোয়ালিটি অফ সার্ভিস যদি আমরা ধরি, ঢাকা মেট্রো, চিটাগাং এবং যে কোনো মেট্রো সিটিতে আমি বিশ্বাস করি যে কোয়ালিটি অফ সার্ভিস আমরা ইনশিওর করতে পারি। ঢাকার বাইরে উপজেলা কিংবা কোনো ইউনিয়ন পর্যায়ে সেভাবে কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর করা যায় না। সেই ক্ষেত্রে স্টারলিংকের কিছু গ্রাহক ওনারা অ্যাকোয়ার করতে পারবে, এবং যদি আপনি কর্পোরেট সেগমেন্টে আমরা চিন্তা করি, কর্পোরেট সেগমেন্টে ওনারা একটা মার্কেট অ্যাকোয়ার করতে পারবে ঢাকাতেই, সেটা বড় ঢাকাতে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও কিন্তু ফাইবার অপটিক্সের যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা কিন্তু এখনও সেভাবে তৈরি হয়নি। বিগত সরকার বিভিন্নভাবে বলেছে যে আমরা ফাইবার অপটিক্সের নেটওয়ার্ক তৈরি করেছি, বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাংলা গভ করেছেন, ইনফো সরকার 2 করেছে, ইনফো সরকার 3 করেছে, বাট কার্যত কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারগুলি ফ্রুটফুল কিংবা এই নেটওয়ার্কগুলি কতটুকু লাইভ আছে, কিংবা এটা আইটি অডিট করলে আরও বের হয়ে আসবে আদৌ কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, নাকি সেই ইনফ্রাস্ট্রাকচারটা ভার্চুয়ালি আমাদেরকে সরকার থেকে প্রেজেন্টেশন করেছে, এটা বোঝা যাবে। ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে কর্পোরেট ক্লায়েন্টগুলি আলটিমেটলি দেখা যাবে যে আমরা এখন স্টারলিংকে শিফট করতে পারে। আমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কথা যদি বলি, রিমোট একটা কোনো ফ্যাক্টরি, সে যদি কোনো আইএসপির সাথে কানেক্টিভিটি করে, স্টিল আমাদের পয়েন্ট টু পয়েন্ট রেডিও কিংবা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট রেডিও ডিভাইসের উপর নির্ভর করতে হয়। তো এই আরএফ ফ্রিকোয়েন্সি দিয়ে যখন আমরা কোনো একটা ক্লায়েন্ট অ্যাপ করি, তার মানে আমাকে ক্লায়েন্ট প্রিমিসিস এন্ডে একটা কোনো টাওয়ার করতে হচ্ছে, যে টাওয়ারটার ভ্যালু 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা হচ্ছে ওয়ান টাইম ইনস্টলেশন কস্ট। সেই ক্ষেত্রে স্টারলিংকে যদি যায়, স্টারলিংকে গেলে দেখা যাবে ওনাদের জন্য কস্ট এফেক্টিভ সলিউশন হবে। তার মানে ব্রডব্যান্ডের থেকেও কস্ট এফেক্টিভ হবে, সেটা কর্পোরেট মার্কেটের জন্য কস্ট এফেক্টিভ হবে। আর আপনার যদি ব্যক্তি পর্যায়ের ব্যক্তি কিংবা হোম ইউজারের ক্ষেত্রে বলি, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যদি হোম ইউজারদের অ্যাভারেজ আরপু আমরা চিন্তা করি, আরপু কিন্তু 500 থেকে 600 টাকা। তার মানে মান্থলি সাবস্ক্রিপশন ফি যদি আমি স্টারলিংকের সাথে কম্পেয়ার করি, জানি না স্টারলিংক কী ধরনের প্যাকেজ কিংবা কী ধরনের প্রোডাক্ট ডিজাইন করে নিয়ে আসবে। উদাহরণস্বরূপ ওনাদের
ইউরোপে ওই একরকমের প্যাকেজ rate মডেলগুলো হচ্ছে, নিয়ে আমরা নাইজেরিয়াতে আলাপ করব। একরকম এখন rate তো আছে। ব্যবসায় তো বেশ তাহলে একটা চাপের মুখে পড়তে যাচ্ছে ব্রডব্যান্ড সার্ভিস যারা প্রোভাইড করে ডেফিনেটলি তারা। দেশীয় উদ্যোক্তারা সেই যারা চ্যালেঞ্জটা আছে, মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুতি কি বা কোনো ভাবনার জায়গা কি আছে এখনো পর্যন্ত, ভেবেছেন কিছু? প্রথম প্রস্তুতি হচ্ছিল কি আমাদের কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে হবে, এবং সেটা কি এই স্বল্প সময় সম্ভব? জুন জুলাই মাসে তো যাত্রা শুরু করে দেওয়ার কথা তাদের। ডেফিনেটলি এটা সম্ভব, এবং সেই ক্ষেত্রে হচ্ছিল গিয়ে সরকারকেও এগিয়ে আসতে হবে, সরকারের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। প্রথমত হচ্ছিল গিয়ে যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সরকারকে প্রোভাইড করতে হয়। আমি উন্নত বিশ্বের যদি কম্পারিজন করি কিংবা রেফারেন্স নিয়ে আসি, আপনি অন্য দেশে দেখবেন যে সরকারের একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে। আমি এখানে স্পষ্ট করে বলতে পারি যে বাংলাদেশে ইনফো সরকার 3 যে প্রজেক্টটা করেছিল, এটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিক, কোয়ালিটি অফ সার্ভিস কিংবা আমরা ট্রান্সমিশনের যে কস্ট বলি কিংবা লাস্ট মাইল ইউজারদের যে কষ্ট করি, সেটা অনেকাংশে মিনিমাইজ করে নিয়ে এখন আসা আপনার কাছে কি মনে হচ্ছে স্টার্লিং যদি মানে ব্যবসা রান করে পুরোপুরিভাবে, তখন আইএসপি বিজনেসের কত পার্সেন্ট তাদের দখলে যেতে পারে? আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এখানে। আচ্ছা, আমি জাস্ট নাইজেরিয়ার, যেহেতু রিসেন্ট ওনারা জানুয়ারি 2023 সালে নাইজেরিয়াতে স্টার্লিং ব্যবসা শুরু করেছে, ওনারা কিন্তু ওনাদের র্যাঙ্কিংয়ের দিক থেকে হচ্ছে গিয়ে দ্বিতীয় অবস্থান করছে স্টার্লিং নাইজেরিয়াতে। তার মানে সিগন্যাল যে খুব একটা ভালো তা কিন্তু না। তার মানে আমাদের বাংলাদেশে যে দেশীয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা হুমকির সম্মুখীন পড়বে, বিজনেস হারাবে, বাজার হারাবে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং যে কোনো ডিপ পকেট এখানে একটা কাজ করবে। মাল্টিনেশনাল একটা কোম্পানি এসে যখন বাংলাদেশে কাজ করবে, তাদের যে ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, ডেফিনেটলি একটা দেশীয় উদ্যোক্তা সেইভাবে কিন্তু তাদের সাথে সুতরাং বড় একটা পরিবর্তন আমরা বিশেষ করে দেখতে যাচ্ছি এই সময়টাতে। ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা সবার আগে ডিমিনিশ হয়ে যাবে। আচ্ছা, শাহেদ ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যেহেতু আইএসপিরা চাপের মুখে পড়তে যাচ্ছে, এখন তো টেলকোগুলোর বিজনেস আপনারা যতটুকু আমরা আলাপ করি আপনাদের সাথে, ডেটার বিজনেসটাই মূলত প্রধান বিজনেসের জায়গায়, তাই না? যেটা ভয়েসের বিজনেসটা তো আসলে সেইভাবে এখনো পর্যন্ত খুব বেশি প্রফিটেবল জায়গায় নেই আগের মতো। এখন শাহেদ ভাই, আমরা যেটুকু জানলাম যে স্টার্লিং দিয়ে আপাতত মোবাইল ইন্টারনেটের যে বিষয়টি, সেটি এখনো পর্যন্ত সেবা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এটি, মোবাইল ইন্টারনেটও কি স্যাটেলাইটের মাধ্যমে বা স্টারলিংকের মাধ্যমে কোলাবোরেশন করে দেওয়া সম্ভব কিনা, সেটি কিভাবে? আমরা শুনতে পাচ্ছি যে একটি টেলকোর মাদার কোম্পানির সাথে স্টারলিংকের চুক্তির কথা, সেখান থেকে বলা হচ্ছে স্যাটেলাইট পাওয়ার্ড মোবাইল সার্ভিস দেওয়া হবে। তো অন্যান্য যারা টেলকো কোম্পানি রয়েছে তাদের ভাবনাটা কি এই জায়গা থেকে? সো এখানে প্রথম যে জিনিসটা বলি যে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে আমাদের জানা মতে টি মোবাইল ইউএসএ, কেডিডিআই জাপান, অপটাস অস্ট্রেলিয়ার মতন কিছু কোম্পানির সাথে কোলাবোরেশন হচ্ছে। এখানে দুটো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু সরকার স্পেকট্রামের জন্য একটা বড় ধরনের রেভিনিউ পায় স্পেকট্রাম সেলের মাধ্যমে। এখন যদি স্যাটেলাইট কোম্পানিগুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার সেই রেভিনিউটা লস করবে। সো সেই জন্যই কিন্তু পার্টনারশিপের কথাটা আসে। এখন বেশ কিছু জায়গায় যদিও পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, বাট এইটা পেনিট্রেশনটা আসলে অনেক স্লো। এমনকি আমি যদি বলি আইএসপিদের যে প্রশ্নটা আপনি করেছেন, সেখানেও যদি বলি মার্কেট সাইজটা আপনাকে দেখতে হবে। আমরা যদি মহাদেশগুলোর দিকে দেখি, নর্থ আমেরিকা ছাড়া অন্যান্য জায়গায় কিন্তু এখনও 5 লাখের বেশি কাস্টমার নেই। সো আপনি ওভারঅল মার্কেট সাইজটা খুবই স্মল এখনও স্টারলিংকের জন্য। এটা হয়তো ভবিষ্যতে আরও ভালো হবে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রাইসিংটা। আমাদের মতো দেশে যদি তারা ভালো একটা প্রাইসিং নিয়ে আসতে পারে, তাহলে হয়তো পেনিট্রেশনটা বাড়তে পারে। আমরা যেটা দেখেছি আরও বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যেসব জায়গায় ব্রডব্যান্ডের কোয়ালিটি খারাপ, সেসব জায়গায় অথবা যেসব জায়গায় আসলে নেটওয়ার্ক নাই, যেমন ধরেন আইল্যান্ডগুলোতে বা ফরেস্ট যেসব জায়গাগুলোতে আছে বা আইসোলেটেড রিমোট জায়গাগুলোতে, আমরা দেখেছি যে সেখানে তারা পেনিট্রেট করতে পারছে। ব্রাজিলের মতন জায়গাতেও আমরা তাই দেখেছি, এক্সেপ্ট নাইজেরিয়া এবং কেনিয়া, সেখানে আমরা দেখেছি তারা বেশ ভালো করছে, আগেই প্রাইসিংয়ের কারণে। সো মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যদি বলি টেকনোলজি ওয়াইজ ওদের কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু আসলে মোবাইল টেকনোলজি অনেক দূর এগিয়ে সেক্ষেত্রে। এখন আমরা অনেক ক্ষেত্রে দিতে পারছি না, যেটা ভাইয়া বলেছেন, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের কারণে আমরাও একইভাবে ভুগছি অনেকদিন থেকে, কারণ আমাদের ফাইবার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা আসলে সেইভাবে গড়ে ওঠেনি, যার কারণে আমি যে ব্যাকবোনটা ইউজ করি সেখানে আমার প্রচুর সমস্যা তৈরি হয়। এখন এটা না হওয়াতে আমাদেরও অনেক ক্ষেত্রে মোবাইল সার্ভিস কোয়ালিটি নিয়ে অনেকে কোয়েশ্চেন করে, কিন্তু আপনি যদি লেটেন্সির দিকে দেখেন, সেখানে কিন্তু 4G অথবা ভবিষ্যতে যে 5G ইজ মাচ বেটার দেন আপনার স্টারলিংকের মতন স্যাটেলাইট ইন্টারনেট।
আপনি যদি মোবিলিটির কথা চিন্তা করেন, অফকোর্স আপনি স্টারলিং থেকে সেটা পাবেন না, আপনাকে মোবিলিটির জন্য মোবাইলই থাকতে হবে। এখন সেক্ষেত্রে যদি স্যাটেলাইট ডাইরেক্ট টু মোবাইল ফোন আসে একটা সময় কোলাবোরেশনের মাধ্যমে, অ্যাগেইন প্রাইসিং ইজ এন ইস্যু, সেটা কতটুকু যাবে সেটা ভবিষ্যতে বলতে পারবে। মানে এটা নিয়ে কি কোনো ভাবনা জায়গা রয়েছে কিনা আপনাদের? যে এটা নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি, বাট অ্যাগেইন যেটা বলেছি যে আমরা নর্থ আমেরিকাতে দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি, মার্কেটটা কিন্তু অত বড় না। সো তারা যেটা করতে পারবে, বেশ কিছু কর্পোরেট জায়গাগুলোতে তারা পেনিট্রেট করতে পারবে, অল্টারনেটিভ হিসেবে থাকবে, রিডান্ডেন্সি হিসেবে এটা কাজ করবে অনেক ক্ষেত্রে। বাট মূল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আসবে কিনা এটা আমার মনে হয় সময়ই বলতে পারবে। এবং আমরা তো দেখছি যে অনেক স্মার্ট ডিভাইসে এখন আলাপ চলছে যে সরাসরি স্যাটেলাইট অপশন থাকার কথা বলা হচ্ছে, যেটি অন করলে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করার কথা, তখন তো বাইপাস হয়ে যায় টেলকো। জি, বাইপাস হয় সেটা যদি আপনি সেটা টেলকোর সাথে কোলাবোরেট করেন, না হয় আপনার স্যাটেলাইট ফোন আপনাকে নিতে হবে। স্যাটেলাইট ফোন ইজ টোটালি ডিফারেন্ট টেকনোলজি, আর এখানে মোবাইল টেকনোলজি যেটা সেটা আবার সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে সুবিধা আছে যেটা স্টারলিংকের সাথে মোবাইল অপারেটরদের কোলাবোরেশনের জায়গাটা কিন্তু ওই অ্যাগেন ইনফ্রাস্ট্রাকচারে, সেটা হচ্ছে আমি কিন্তু স্যাটেলাইটটাকে ব্যাকহল হিসাবে ইউজ করতে পারবো, যেখানে আমাকে এখন ফাইবার কানেক্টিভিটি নিতে হচ্ছে, ফাইবার ডেপ্লয়মেন্টে অনেক সময় লাগে, সেক্ষেত্রে সেগুলো করতে হবে না। আমি খুব দ্রুত আসলে স্টারলিংকের মাধ্যমে, বা স্টারলিংকের মতন কিন্তু আরও অনেক আপনার স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি আছে আমাদের আশেপাশে দেশগুলোতে, ওয়ান ওয়েব অনেক কাজ করছে, এ ধরনের আরও অনেকগুলো স্যাটেলাইট কোম্পানির সাথে আমরাও কাজ করছি, আমরাও বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করে যাচ্ছি। সেখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোস্টলি স্যাটেলাইট কোম্পানিগুলো আমাদেরকে ব্যাকহল সার্ভিসটাই দিতে পারবে এই মুহূর্ত পর্যন্ত, সেটা আমাদের একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, যেমন হাকিমেরা বলছিলেন যে তারা আইএসপিগুলো আসলে ব্যবসা হারানোর শঙ্কায় ভুগছে। মোবাইল কোম্পানির আসলে এই ধরনের টেলকোদের ভাবনা জায়গা রয়েছে কিনা যে ডেটার ব্যবসা কমতে পারে? আমরা যে কোনো টেকনোলজিটাকেই আসলে ওয়েলকাম করি। এখন একটা সময় ল্যান্ডফোন ছিল, এখন প্রায় নাই হয়ে গেছে, এটা হারিয়ে গেছে। মোবাইল আছে, মোবাইলও থাকবে কি না সেটা ভবিষ্যতে বলতে পারবো, নতুন কোনো টেকনোলজি আসবে। বাট স্যাটেলাইট টেকনোলজিটা বেশ পুরাতনই, এটা এখনকার নতুন কিছু না। স্টারলিংক, হ্যাঁ, তারা স্যাটেলাইটে যেটা করেছে অন্যান্যদের কাছ থেকে তাদের স্যাটেলাইট সংখ্যাটা অনেক বেশি, তার মানে হচ্ছে কাভারেজটা বেশি, এবং কাভারেজ তাদের বাড়ানোর চিন্তাও রয়েছে। হ্যাঁ, সামনে 35,000-এ। বাট আমরা এখনো মার্কেট সাইজ যদি দেখি গ্লোবালি, আমরা দেখেছি যে স্টারলিংক এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি। সো তারা সহসা মোবাইল অপারেটরের জন্য কোনো থ্রেট হবে, এমনকি আইএসপির জন্য থ্রেট হবে, এটা আমি মনে করি না। আচ্ছা, সেটার ব্যাখ্যাও নিব হাকিম ভাইয়ের কাছ থেকে পরে। আলমাজ ভাই, আপনার কাছে আসতে চাই, মানে যতটুকু আমরা আলাপ আলোচনায় দেখেছি সেটা হচ্ছে শহরের বাইরে দুর্গম প্রত্যন্ত এলাকা, বনাঞ্চল, যেসব জায়গায় মূলত আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাওয়া দুরূহ, বা স্যাটেলাইট ইন্টারনেট সেখানে পৌঁছে যাবে, কার্যকর হবে বলা হচ্ছে। এখন শহরে তো ইতিমধ্যেই আমরা যারা রয়েছি তারা তো বেশিরভাগই ব্রডব্যান্ড ইন্টারনেট নির্ভরশীল, মোবাইল ইন্টারনেট নির্ভরশীল। সেই জায়গায় নতুন যখন একটা কম্পিটিটর আসছে, তারা নতুন ব্যবহারকারী গ্রাহক কতটা তৈরি করতে পারবে বলে, শহরে তৈরি করতে পারবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। আমি না প্রথমেই ওই কম্পিটিটর শব্দটা আসলে ব্যবহার করতে চাই না। আমি মনে করি স্টারলিংক বা যে কোনো স্যাটেলাইট বেসড যে ইন্টারনেট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, এরা হচ্ছে কমপ্লিমেন্ট করবে আমাদের যে অলরেডি যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, বা আমাদের যে ইন্টারনেটের ব্যবস্থাটা আছে সেটাকে কমপ্লিমেন্ট করবে। যেমন মনে করেন যারা হয়তো কর্পোরেট ইউজার আছে, যাদের হয়তো একটা মিশন ক্রিটিক্যাল ব্যাপার আছে যে তাদের সার্বক্ষণিকভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয় বিভিন্ন কারণে, তারা হয়তো বিদেশের সাথে কাজ করছে, বিশেষ করে যারা আউটসোর্সিং করছে, বিপিওর কাজ করছে, এই ধরনের যারা ব্যবসা করে, তাদের জন্য কিন্তু এটা তারা নেবে। তাদের হয়তো প্রাইমারি কানেকশন হয়তো ব্রডব্যান্ডই থাকবে, মানে ফিক্সড ব্রডব্যান্ডই থাকবে, কিন্তু তারা সেকেন্ডারি বা ব্যাকআপ হিসাবে তারা এটা নিয়ে রাখবে। সো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হবে। সো এটা কিন্তু কমপ্লিমেন্ট করছে যে কোনো কারণে সেই ফাইবার কেটে গেলে আমি যাতে এটা দিয়ে কাজটা করতে পারি, ব্যাকআপ দিয়ে কাজ করতে পারি, যদিও একটু লেটেন্সি হাই, একটু স্লো, কিন্তু তারপরেও আমি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। এটা একটা জিনিস। আরেকটা জায়গায় খুব ভালো একটা সুফল দিবে এই স্যাটেলাইট বেসড ইন্টারনেট, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। দেখেন, গত 7-8 বছর ধরে আমরা কিন্তু, আমি আপনাদের এখানে বিভিন্ন প্রোগ্রামেই আমিও বলেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা স্যাটেলাইট বেসড মানে পোর্টেবল ভিস্যাট আমাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া উচিত। এটা স্টারলিংক আসার বহু আগের কথা বলছি, আমি আরও 7 বছর আগের কথা বলছি, 8 বছর আগের কথা বলছি, যে তখন আমরা যদি এই পোর্টেবল ভিস্যাটগুলো ইউজ করতে পারতাম, যেটা এখন স্টারলিংক দিয়ে করব, আমরা তাহলে কিন্তু গ্রামে নিয়ে গিয়ে যুক্ত করে শহরের কোনো একটা ডাক্তারের সাথে একটা অসুস্থ রোগীকে টেলিমেডিসিন করে দিতে পারতাম।
সো এই জাতীয় যে এমার্জেন্সি কেস, কোনো জায়গায় একটা ঝড় হয়েছে, টেলিকম টাওয়ার নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, সেখানে আমরা স্যাটেলাইট মানে একটা ইয়ে করতে পারবো। এগুলো হচ্ছে এমার্জেন্সি সার্ভিস, আপৎকালীন সার্ভিস। সো এই সব ব্যাপারে কিন্তু আমার মনে হয় সেটাকে যখন মানে স্টারলিং তো ব্যবসা করতে আসছে, তারা বাণিজ্যিকভাবেই আসলে না অবশ্যই, মানে আমি বলছি যে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সুফল, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সুফল দেবে। কম্পিটিশন যদি বলেন, কম্পিটিশন আমার মনে হয় যদি না, আলোচ ভাই প্রশ্নটা এটাই, আমি যখন ব্যবসা করতে আসছি তখন তো আমার শাহেদ ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে, হাকিম ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে, না তো ব্যবসা করতে পারবো না। সেই জন্যই তাদেরকে প্রাইসিং স্ট্র্যাটেজিটা মানে ঠিক করতে হবে। প্রাইসিং এই মুহূর্তে যেটা স্ট্যান্ডার্ড প্রাইসিং, আপনি জানেন যে মানে প্রায় $15,000 বা $120, $100 থেকে $120 হচ্ছে মান্থলি। সো এরকম হলে তো হবে না, আপনাকে এটার মানে মিনিমাম 5 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়ে আসতে হবে। সো সেটা যদি বাংলাদেশের জন্য ওই ধরনের একটা প্রাইসিং মডেল করা যায়, তাহলে হয়তো অনেকে ইন্টারেস্টেড হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও সেটা একটা নভেলটি পর্যায়ে আছে বা থাকবে কিছুদিন। হয়তো প্রাইসটা মানুষ যখন আরও এটা ব্যবহার করে দেখবে যে এটা সত্যি সে বেনিফিট পাচ্ছে। আগের যে ওই যে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা হচ্ছিল, যে কোয়ালিটি অফ সার্ভিস আমাদের যে ফাইবার অপটিকের যে সার্ভিসটা আছে, ব্রডব্যান্ড সার্ভিস আছে, অথবা মোবাইলের যে সার্ভিসটা আছে, এর থেকে আমি বেটার সার্ভিস পাচ্ছি, কোয়ালিটি সার্ভিস পাচ্ছি স্যাটেলাইট বেসড ইন্টারনেটে, তখন হয়তো মানুষ আস্তে আস্তে সুইচ করবে। কিন্তু প্রাইসিং মডেল যদি ঠিক না হয়, তাহলে হোম ইউজার তো নাই, ছোট ব্যবসায়ীরাও করবে না। কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে, আমি যেটা বলছি, যে যারা বিদেশের সাথে কাজ করে এবং যারা মানে ফ্রিল্যান্সার করে, প্রত্যন্ত অঞ্চলে যারা করে, তারাও এটার অ্যাডভান্টেজ নিতে পারবে। বিকজ ওই যে যেটা বলছিলাম, যে যেখানে নেটওয়ার্ক হয়তো অ্যাভেলেবল না ঠিক মতো, সেইটা আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন হয়েছে। এবং সেই জায়গাটায় তাদের ব্যবসার প্রসারিত করার জায়গাটা আরো অবশ্যই। এবং মানে এইটা ব্যবহার করে আমাদের যে আমরা যে ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলছি, ডিজিটাল ইকোনমিটা আরো বেশি গ্রাহককে আমরা সন্তুষ্ট করতে পারে স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে, তখন হয়তো সেই গ্রাহকের কথা শুনে হয়তো শহরের গ্রাহকরা হয়তো প্রভাবিত হতে পারে, তাদের গ্রাহক সংখ্যা বাড়তে পারে। এই বিষয়ে আলাপ করবো। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি আবারও এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আলাপ করছিলাম। আমিনুল হাকিম ভাই, যেটা নিয়ে আলাপ হচ্ছিল বিরতির আগে, মানে তাদের খরচ নিয়ে, স্যাটেলাইট ইন্টারনেটের খরচ নিয়ে কথা হচ্ছিল। মানে প্যাকেজ ভেদে আমরা শুনছি $30 থেকে $2,000, রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ কেনিয়াতে 30, ভুটানে 35, শ্রীলঙ্কাতে $50, মানে অনেক টাকা। হার্ডওয়্যার কিট কিনতে হবে $600 দিয়ে। তো এই আমাদের দেশে যখন আমরা দেখি যে ব্রডব্যান্ড যারা ব্যবহার করেন, যারা সার্ভিস নেন, তারা তো $500, $1,000 বেশি সার্ভিস তারা নিতে চান না। তো সেই জায়গায় এত দামি প্রযুক্তির বাজার গড়ে উঠবে কিভাবে? আচ্ছা, আমি প্রথমেই বলি যে আমাদের বাংলাদেশে 2 ধরনের ক্লায়েন্ট আছে। একটা হচ্ছে কর্পোরেট হাউস, আর একটা হচ্ছে বাসাবাড়ি কিংবা হোম ইউজার যারা আছে। আমি প্রথমেই বলেছি যে কর্পোরেট ক্লায়েন্ট হচ্ছে গিয়ে একটা সম্ভাবনা আছে স্টারলিংকে সুইচ করার জন্য। আপনি যে প্যাকেজগুলি বললেন $30 ইয়ে করলেন, অন্যান্য দেশগুলোতে যদি আপনি দেখেন, প্রত্যেকটা দেশে যেই ধরনের, এক এক দেশে এক এক ধরনের যে প্রাইস অফারটা কেন করা হলো, তার মানে কি সেই দেশে যে প্রচলিত রেটটা আছে তার কাছাকাছি কিংবা সেই মার্কেটকে অ্যানালাইসিস করে মার্কেট অ্যাকোয়ার করার জন্য ওরা নতুন একটা প্যাকেজিং করে। তা বাংলাদেশ মার্কেটের কর্পোরেট সেগমেন্টে যদি আমি বলি, কর্পোরেট সেগমেন্টের আরপু প্রায় 12 থেকে 15,000 টাকা। তো এই 12 থেকে 15,000 টাকা, তার মানে কর্পোরেট সেগমেন্ট রেডি টু সুইচ। তার মানে এই সেক্টরের ফুল বিজনেসটা স্টারলিংকের কাছে চলে যাবে। এখানে স্টারলিংকের কিটের কথা বলি কিংবা মান্থলি সাবস্ক্রিপশনের ফির কথা বলি না কেন, এটা কিন্তু এখনই স্টারলিংকের সাথে ম্যাচ করে। দ্বিতীয় ধরনের কর্পোরেট ক্লায়েন্ট, দ্বিতীয় ধরনের ক্লায়েন্ট হোম ইউজার, যেটা আমি বলছি ইন্ডিভিজুয়াল ইউজার, ওনাদের আরপু কত? ওনাদের আরপু 500 থেকে 600 টাকা, এবং আমাদের ইনস্টলেশন কস্ট 0। সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা চান্সেসটা ভেরি লো সুইচ করার ক্ষেত্রে। কিন্তু কমিউনিটি যে প্লেসগুলি আছে, মিনিং টু সে হচ্ছিল গিয়ে ঢাকা মেট্রো সিটিতে একটা অ্যাপার্টমেন্ট যেখানে আমার 70টা ফ্ল্যাট আছে, সেই 70টা ফ্ল্যাটের কিন্তু একটা বিজনেস রিস্ক থাকবে। এই 70টা ক্লায়েন্ট কম্বাইন্ডলি একটা ডিশ বসিয়ে 150 কিংবা 200 Mbps ডাউনলোড করে কিন্তু ওনারা শেয়ারিং করতেই পারে। কিংবা আমি একটা হসপিটালের কথা যদি বলি, কিংবা একটা গ্রামের নির্দিষ্ট কমিউনিটির কথা বলি, এই ছোট ছোট সেগমেন্ট কিন্তু সুইচ করার অপশনটুকুর আছে কিংবা রিস্ক ফ্যাক্টরটুকু রয়েছে।
এবং প্রাইসিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আমি যেটা বলছি যে একটা ফরেন ইনভেস্টমেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানি যেই পরিমাণ ডিপ পকেট নিয়ে এসে মার্কেট অ্যাকোয়ার করতে চায় সেটা কিন্তু খুব ইজিলি করা সম্ভব, যেটা আমাদের গ্রামে গঞ্জে যেসব আইএসপিরা এখন ব্যবসা করছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। মেট্রো সিটিতে যারা বিভিন্ন বড় বড় আইএসপি আছে তারা হয়তো বা কিছুদিনের জন্য ফাইট করে জীবিত থাকতে পারবে, বাট উপজেলা থানা ভিত্তিক আইএসপি যারা আছে, উপজেলা ভিত্তিক যারা আইএসপি আছে, ছোট ডিভিশনগুলোতে যেসব আইএসপি আছে তাদের ইনভেস্টমেন্টটা 100% রিস্কে থাকবে। মানে সামনের দিন আমরা দেখবো যে উপজেলা পর্যায়ে বা পাড়া মহল্লার যে পর্যায়ে যে ডেফিনেটলি ওনারা একটা রিস্কে থাকবে। রিক্সে থাকবে। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, সরকারকে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে। কিভাবে সেটি? যেমন আমি একটু বলি যে আমরা যারা ফিক্সড ব্রডব্যান্ডে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে জন্য ক্লায়েন্ট আপ করি, আমাকে প্রতি বছর পার সাবস্ক্রাইবার 1000 টাকা বিটিআরসিকে পেমেন্ট করতে হয়। যেটা দেখা যাচ্ছে চলে গিয়ে আপনার স্টারলিংকের ক্ষেত্রে ওনাদের সেম ওয়্যারলেস কানেক্টিভিটিতে $1 করে চার্জ করবে। তা আমাদের জন্য যদি 1000 টাকা হয়, কেন তাদের জন্য এটা 120 টাকা হবে যদি আমি ব্যাংক রেটে বলি? না, এখানে তো ভাই পাল্টা অভিযোগ আছে গ্রাহকদের যে আপনাদের 1:4 দেওয়ার কথা, যেখানে সেখানে আপনারা 1:8 করে ফেলছেন, 1:12 করে ফেলছেন। এটা আমি একটু ডিফার করি, এটা হয়তো বা বিটিআরসি নিয়ম নীতিতে বলা আছে 1:8 আমি ম্যাক্সিমাম করতে পারবো, বাট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অলমোস্ট 100% আইএসপি 1:1 ডেডিকেটেড ব্যান্ডউইথ হোম ইউজারকে এখন প্রোভাইড করে থাকে। মার্কেট এত কম্পিটিশন এবং এত পরিমাণ আইএসপির সংখ্যা বেড়ে গেছে, বাংলাদেশে আজকে পর্যন্ত প্রায় 2200 থেকে 2300 আইএসপি লাইসেন্সধারী আইএসপি আছে, নন লাইসেন্সি তো আরও আছে 10,000। এই কম্পিটিশনের জন্য আমরা কিন্তু বাধ্য হচ্ছিল ডেডিকেটেড ব্যান্ডউইথ আসলে প্রোভাইড করার জন্য। না, এখন তো গ্রাহককে অফারই করা হয় ডেডিকেটেড ব্যান্ডউইথের জন্য, তাহলে হয়তো বা মানে যেই নিরবিচ্ছিন্ন সেবাটা সেটা নিশ্চিত করা সম্ভব হয়। এখন তো অনুও ব্যবহার করা হয় প্রতিটা বাসায় বাসায়, এফটিটিএস যেটা ফাইবার টু দ্য হোম করা হয় যে নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য। শাহেদ ভাই একটু আসতে চাই আপনার কাছে। মানে মোবাইল কল রেট তো আমরা 18 টাকা 10 টাকা থেকে 10 পয়সায় নামতে দেখেছি, যখন স্টারলিংকের যখন এই স্যাটেলাইট ইন্টারনেটের খরচ যখন আসবে সেটিও তো আসলে সস্তায় চলে আসতে পারে বলে মনে হয়। হ্যাঁ, আসতে পারে, বাট আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড এক্সাম্পলগুলো দেখি, আমরা সেই ধরনের বিপ্লব এখনো দেখতে পাইনি, আমি যদি ওয়ার্ডটা ইউজ করি সেভাবে করে। না, আপনারা যখন মানে কল রেট হাই রেখেছিলেন তখন আপনারা ব্যবসা করেছেন, এখনো তো যখন কল রেট বা ডেটা খরচ কমেছে তখন আপনারা ব্যবসা করছেন। তার মানে হাই কস্ট থেকেও তো লো কস্টে ব্যবসা করা সম্ভব, সেই মডেল তো আপনারাই দেখিয়েছেন বাংলাদেশে। এখন এই যে প্রাইসিংটা তো হবে কস্টের উপরে, স্যাটেলাইটের কিন্তু কস্ট অনেক বেশি। যেমন স্টারলিংকের 6000 স্যাটেলাইট আছে এই মুহূর্তে। সো আপনি যদি চিন্তা করেন তাদের কস্ট বেসটা কেমন, এবং সেখান থেকে তাকে যদি সার্ভিস দিতে হয়, সে কিন্তু হয়তো এন্ট্রি লেভেলে প্রথমে কস্টের বিষয়টা ইগনোর করতেই পারে, বাট পরবর্তীতে কিন্তু তাকে কস্ট বেসড প্রাইসিংই করতে হবে। না হয় হাকিম ভাই যেটা বললেন সেটা হচ্ছে কম্পিটিটিভ যে আমাদের কম্পিটিশন ল আছে বা কম্পিটিটিভ যেসব রুলস আছে সেগুলো ভঙ্গ হবে। সো সেই জিনিসটা অবশ্যই সরকার দেখবে, রেগুলেটরও দেখবে, এটা তাদেরই দায়িত্ব। বাট প্রাইসিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার ইউজার যত বাড়বে তার ওভারঅল ডেলিভারি অফ দ্য সার্ভিস কস্টটা কমে আসবে, তখন হয়তো সেই কস্টটা কাস্টমারকে অবশ্যই পাস করতে পারে। আমাদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। আমরা দেখেছি যখন 4G প্রথমে শুরু করেছিলাম আমাদের কাস্টমার নাম্বার খুব কম ছিল, এখন আমরা আস্তে আস্তে বেড়েছে। আমাদের ডিভাইস পেনিট্রেশন যদিও এখন স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, তারপরেও প্রায় 60% লেভেলে, শুধুমাত্র আমাদের রবির ক্ষেত্রে যদি বলি, যে ডিভাইস পেনিট্রেশন হয়েছে, যার কারণে কিন্তু আমরা কম প্রাইসে দিতে পারছি এখন। বাট স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ তাদের আসলে কস্টিংটা অনেক যদি শাহেদ ভাই তারা ব্যবসা ধরার জন্য যদি লো কস্ট মডেলে এন্ট্রি পয়েন্টে শুরু করে, তখন মোবাইল কোম্পানিগুলো কি আরো লো কস্টে সেবা প্রোভাইড করবে কিনা? এটা ডিপেন্ড করবে কস্টের উপরে। না হয় সেটা যেটা হাকিম ভাই বললো আমাদের বিজনেসে হুমকির মধ্যে পড়বে, সেটা যদি হয় সরকার, আমি যেটা বলেছি, আপনাকে যদি ওয়্যারলেস সার্ভিস দিতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্পেকট্রাম কিনতে হবে। সেক্ষেত্রে স্টারলিংকেও কিন্তু স্পেকট্রাম কিনে সার্ভিসটা দিতে হবে, সে এমনি দিতে পারবে না, তাকে মোবাইল লাইসেন্সটা নিতে হবে। সে যদি স্যাটেলাইট হিসাবে আসে, তার টেকনোলজি স্যাটেলাইট, সে তাকে কিন্তু তার সার্ভিসটাও দিতে হবে স্যাটেলাইট। আর সে যদি মোবাইল কানেক্টিভিটি আসে, সেটা অবশ্যই আমাদের সাথে পার্টনারশিপে আসতে হবে এবং অবশ্যই বিটিআরসি অনুমতি নিয়ে আসতে হবে। এখানে অনেকগুলো আপনার কম্বিনেশন পারমুটেশনের ব্যাপার আছে। এখানে ট্যাক্সেশন একটা বড় ইস্যু বাংলাদেশে। আপনি সেটা হাকিম ভাইয়ের আইএসপির কথা বলেন বা মোবাইল অপারেটর রবি বা গ্রামীণ বা বাংলালিংকের কথা বলেন, আমাদের এখানে গ্রাহক লেভেলে প্রায় 39% আমাদেরকে ট্যাক্স দিতে হয়। সো ট্যাক্সটা ভেরি হাই। সো যার কারণে
স্যাটেলাইট দিতে গেলেও তাকে কিন্তু সেই ট্যাক্সটা দিতে হবে এবং সেই ট্যাক্সটা ধরে তাকে প্রাইসিংটা করতে হবে। সো আমরা দেখেছি যে আমাদের এখানে রিডাকশনের হেডরুমটা অনেক অনেক কম, এবং আমরা ধরে নিচ্ছি যে এটা স্যাটেলাইট কোম্পানিগুলো একইভাবে ফেস করবে। না, এখন বাসায় যাওয়ার পর আমরা যেটা করি, আমরা তো আসলে বাইরে থাকলে ডাটাটা ব্যবহার করা হয় বেশি, মোবাইল ডাটা ব্যবহার করা হয় বেশি। বাসায় গেলে সবাই তো ওয়াইফাই রাউটার তখন ব্যবহার করছে। তখন তো যদি স্যাটেলাইট ইন্টারনেট চলে আসে বা সেটা যদি বাইরে থেকেও মোবিলিটির মতো জায়গায় হয়, যে আমি যে কোনো জায়গায় যখন মুভ করছি তখন যদি মোবাইলের মাধ্যমে আমি সেবাটা পাই, তখন তো ডাটার ব্যবহারটা অবভিয়াসলি কমবে, টেলকো ডাটার ব্যবহারটা কমে যাবে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখেছি, যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে বর্তমান অ্যাভারেজ ডেটা কনজাম্পশন হচ্ছে 6.5 জিবি পার মান্থ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেটা হচ্ছে 23 জিবি। যদি ভারত এখনও স্টারলিংকে পারমিশন দেয়নি, বাট আমরা অন্যান্য জায়গাও দেখেছি যে মোবাইল কনজাম্পশন কিন্তু বাড়ছে। মোবাইল কনজাম্পশন এখন আমি যদি কোরিয়ার কথা বলি, সাউথ কোরিয়ার কথা বলি, সেখানে প্রায় 34 to 40 জিবির মতন আমরা দেখছি। সো কনজাম্পশন কিন্তু বাড়ছে, এবং কনজাম্পশন যখন বাড়ে অবশ্যই প্রাইসও কমে আসে। সেভাবে কিন্তু প্রাইস অবশ্যই কমতে পারে, কারণ ভলিউম বাড়লে প্রাইস কমবে, সেটাই স্বাভাবিক। বাট আমাদের দেশে এটা এখনও স্লো। এটার কারণ আছে অবশ্য। আপনি যেটা আমার এখানে আমরা যেটা ডিসকাস করছিলাম যে এটার ইউজেসটা কোথায়, কর্পোরেট অফকোর্স, তারপরে যারা বিভিন্ন ধরনের আউটসোর্সিং কাজ করে তারা। বাট এইখানে কিন্তু শাহেদ ভাই আরেকটু স্পেসিফিক বলি, সেটা হচ্ছে ধরেন সাজেক বা সুন্দরবন বা সেন্ট মার্টিন, সেখানে পার্টিকুলার আসলে টেলকোর নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক নেই। ইউজাররা গেলে যদি নেট ব্যবহার করতে চায়, নেটওয়ার্ক ব্যবহার করতে চায়, তাদেরকে সিম চেঞ্জ করতে, যদি তারা সেই অপারেটরের যদি সিম ব্যবহার করে না থাকেন, সেসব জায়গায় যখন মানে স্যাটেলাইট চলে আসবে, তখন তো অবভিয়াসলি আপনাদের সেই রেভিনিউ জায়গায় তো হ্যাম্পার হবেই। সেটা যেটা হয়, যেটা বলেছি, যেখানে উইক নেটওয়ার্ক আছে, উইক আপনার আইএসপি আছে, সেখানেই কিন্তু আপনার স্টারলিংক সাকসেসফুল হয়েছে। বাট মার্কেট সাইজটা এখনও কিন্তু ডিসকাশনের ব্যাপার। আমরা দেখেছি কোনো জায়গায় কিন্তু তারা সেরকম পেনিট্রেট করতে পারে না, এক্সেপ্ট নর্থ আমেরিকা এবং আর দুই একটা দেশ। এইসব জায়গা থেকে আপনাদের টেলকোদের আগে থেকে প্রিপারেশন আছে কি না, যে যদি তারা যখন বিজনেস মডেলটা রান করবে, তখন আপনারা সার্ভাইভ করার জন্য কি করবেন, ওই জায়গায় বিজনেসটা ধরে রাখা? এটা টেকনোলজিটা ডিফারেন্ট, যেটা বলেছি, মার্কেটটা ডিফারেন্ট, মার্কেট সাইজটা ডিফারেন্ট। আমরা যে ম্যাস মার্কেটটা আপনার পেনিট্রেট করতে পেরেছি, স্যাটেলাইট কিন্তু এখনও সেটা পারে না এবং পারবেও না। কারণ এখানে যেটা বাংলাদেশে যেমন কিটের দাম প্রায় 60,000 টাকা, এখন তারা সেটা রিডিউস করে হয়তো 30,000 টাকা এন্ট্রি পয়েন্ট আনতে পারে, বা আমি ধরে নিলাম আরও কমাতে পারে। একটা ভালো ফোনের দাম, আইফোনের দামই তো 1 থেকে 1.5 লাখ টাকা। মানুষের হাতে হাতে আইফোন, একটা এখন টাকা খরচে মানুষ কি আপনি 6 থেকে 8,000 টাকা দিয়েও পাচ্ছেন, সেটাও একটা মার্কেট আছে। আইফোনের মার্কেটটা অত বড় না, মার্কেট সাইজটা অত বড় না। মানে বললাম যে 1 লাখ টাকা খরচ করে মানুষ সেলফোন ব্যবহার করছে অনেকেই, সেখানে 30,000 টাকার সেলফোন তো হাতে হাতে সবার হাতে। ওই যে মোবিলিটির ব্যাপার আছে, তাহলে আপনাকে মাল্টিপল মোবিলিটি দেখতে হবে, আমাদের অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে, সারা দেশের আমাদের বাংলাদেশের মানুষের ইকোনমিক সার্কামস্টেন্স আপনাকে বিবেচনা করতে হবে। আমি এটা আন্ডারপ্লে করছি না, আমি বলছি না যে স্টারলিংক সাকসেসফুল হবে না। হাকিম ভাইও যেটা বলেছে, অফকোর্স তারা প্রথমেই কিছু কাস্টমার পাবে, বাট আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন, এটা কিন্তু আজকের না, আপনার স্টারলিংক মনে হয় শুরু হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, 2015 সাল থেকে এই পর্যন্ত তাদের 2.5 মিলিয়ন কাস্টমার আছে নর্থ আমেরিকাতে, আর অন্যান্য জায়গায় যেটা বললাম 500,000-এর নিচে। সো সুতরাং আপনারা এখনো থ্রেট ভাবছেন না, আমরা মনে করছি থ্রেট না, ভাবছেন, এজ আ অল্টারনেটিভ, যেটা আপনারা ওয়েট এন্ড সি করবেন, মডেলটা দেখার পর হয়তো বা নতুন করে বিজনেস আমরা যেটা ভাইয়া বলেছেন, এটা অনেকটা আরেকটা টেকনোলজি হিসাবে কমপ্লিমেন্ট করবে, প্রতিযোগী নয়, মানে সহযোগী হিসাবে আপনারা এখন ধরে কমপ্লিমেন্ট করবে। এবং ব্যবসায় সহযোগী বলে কিছু নেই, সবাই প্রতিযোগী, এমনটাই আমরা দেখি বিশ্বের মানে প্রযুক্তি বাজারে বা বাণিজ্যিক বাজারে। আলমাস ভাই, যে প্রশ্নটা আপনাকে করতে চাই, মানে এই যে আলাপটা হচ্ছিল যে 30,000 টাকার আসলে যদি আমি হার্ডওয়্যারের কিট কিনতে চাই, 50,000 টাকাও যদি হয়, মানুষ তো 50,000 টাকাতে একটা সেলফোনই ক্যারি ওভার করছে। এখন বাসায় 4 জন সদস্য থাকলে 4 জনেরই হয়তো বা 40-50,000 টাকা দামের সেলফোন ব্যবহার কয়জন মানুষ করছে, যদি শহরের কয়জন মানুষ করছে? শহরে তো আপনি যখন সেলফোন ভাই 30 থেকে 40,000 টাকার সেলফোন অনেকেই ব্যবহার করছে, স্মার্টফোন। সেটা ঠিক, কিন্তু আপনার এটা তো শুধু একবার না, এটা তো ধরেন একটা রিকারিং কস্টও আছে, আপনার মান্থলি একটা কস্ট আছে। সো এখন হার্ডওয়্যার কিটের দাম যদি 30 থেকে 40,000 টাকা হয়, এটা কি মানুষ অ্যাফোর্ড করতে পারবে না? অ্যাফোর্ডেবল মনে হয় না? পারবে হয়তো, আমি না বলছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মোবাইল কোম্পানিগুলোর জন্য, যেটা আপনি প্রশ্ন করছিলেন শাহেদ ভাইকে, মোবাইল কোম্পানির জন্যগুলো আমি মনে করি না এটা কোনোভাবেই অদূর ভবিষ্যতে কোনো থ্রেট হবে, বিকজ টেকনোলজি পুরোটাই আলাদা।
যেটা আমরা জানি যে ওই কিছু কিছু নর্থ আমেরিকাতে একটা কোম্পানি ওরা অপারেটর, ওরা স্যাটেলাইট বেসড কথা বলা এটা শুরু করেছে। এগুলো আসতে অনেক দেরি হবে, এগুলোর জন্য আপনার মোবাইল সেট মানে বিভিন্ন অন্য রকমের মোবাইল সেট লাগবে। সো সেগুলো না হওয়া পর্যন্ত এই মুহূর্তে তাদের কোনো থ্রেট আমি মনে করি না। আইএসপিদের কিছু থ্রেট হয়তো হবে, কর্পোরেট আইএসপি যেটা আগেই বলেছি তাদের হবে, যারা মিশন ক্রিটিক্যাল কাজ করে, যাদের সবসময় কানেক্টিভিটি দরকার তাদের জন্য হবে, কম্পিটিশন হবে। কিন্তু এই কম্পিটিশনগুলো তো ভালো, এই কম্পিটিশন মানে যত তো ভালো হবে গ্রাহক তত ইউজারদের জন্য আমরা যারা ভালো, user, আমাদের সবার জন্য তারা তত ভালো। বেশি ভালো এক্স্যাক্টলি, কম্পিটিশন সবচেয়ে ভালো। এবং সেই কারণে আমি খুব স্ট্রংলি বলতে চাই শুধু স্টারলিংক না, এখানে অন্যান্য স্যাটেলাইট বেসড কোম্পানিকেও আহ্বান জানানো সুযোগ দেওয়া উচিত উচিত এখানে। যে আহ্বান জানানো উচিত যে বাংলাদেশে এসে তাদের ফুটপ্রিন্ট তারা করুক এবং তাহলে এখানে তারা ব্যবসা করা মনোপলি বিজনেসটা হবে না। এক্স্যাক্টলি। সো এখানে যাতে আমরা স্যাটেলাইট কোম্পানি ইন্টারনেট কোম্পানি বলতে শুধু একটাই স্টারলিংক তা যাতে না হয়। সো এখানে আরো অনেকে আছে, অনেক প্রোভাইডার আছে এবং স্যাটেলাইট এখান থেকে হিউজেস যেটা আছে, আমি জানি যে এটা অনেক কম দাম। সো মানে স্টারলিংকের থেকে যদি কম্প্যারিজন করি, এবং তারা বেশ পুরনো। সো এই ধরনের আরও চাইনিজ কোম্পানি আছে। সো এই ধরনের কোম্পানিগুলোকে যদি আমরা ডাকি তাহলে কম্পিটিশন যত বাড়বে, ইউজারদের তত কম খরচে বেটার হবে। এবং শুধু সেটা না, শুধু স্যাটেলাইট কোম্পানি না, আমরা যারা আমাদের যারা প্লেয়ার আছে, যারা সার্ভিস প্রোভাইডার আছে, আইএসপিরা আছে, তারাও কিন্তু তাদের কোয়ালিটি বেটার করার জন্য আরো বেশি তৎপর হবে। সো সেটা খুব ইম্পর্টেন্ট। কম্পিটিশন মার্কেটে তো এটাই একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেটের লাভটা কিন্তু ওই জায়গাটায় যে যেইখানে আমি ব্রডব্যান্ডে, যেটা আপনি বলছিলেন যে সেন্ট মার্টিনে বা সাজেকে এরকম কোনো জায়গায়, বা যেখানে একটা দুর্যোগপূর্ণ এলাকা, একটা কোথাও দুর্যোগ হয়ে গেছে, আমি সেখানে এমার্জেন্সি একটা কিছু দিতে হবে, আমার যোগাযোগ স্থাপন করতে হবে, সেসব জায়গায় এটা খুবই একটা ভালো টেকনোলজি, যেখানে আমার পুরো মানে ওয়্যারলেস, আমি সরাসরি আকাশের সাথে কথা বলবো। সো সেই জন্য আমি মনে করি যে দিস ইজ মানে আমাদের জন্য, আমাদের এই ইন্টারনেট এই ইন্ডাস্ট্রির জন্য বলেন বা বাংলাদেশের যারা ইন্টারনেট ইউজার জন্য বলেন, তাদের জন্য এটা একটা আশীর্বাদ। আর একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে ফিরে আসি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আলাপ করছি আমরা স্যাটেলাইট ইন্টারনেট প্রসঙ্গে। আমিনুল হাকিম, আপনার কাছে আসতে চাই, মানে স্যাটেলাইট ইন্টারনেট চাইলেই স্যাটেলাইট দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আসলে কিছু গ্রাউন্ড স্টেশনের কিছু কাজ রয়েছে, কী ধরনের অবকাঠামোর আসলে স্থাপন করতে হবে, গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে, সেই বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে। সেই সঙ্গে আমরা শুনছি যে এই গ্রাউন্ড স্টেশন বা এই নেটওয়ার্কের সম্প্রসারণ করার জন্য গ্রাউন্ড লেভেলে সেটা থেকে সার্ভারে যোগাযোগ করা পর্যন্ত আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন করতে হবে স্টারলিংকে। সেই জায়গাতে আইএসপিদের কাজ করার সুযোগ দেখেন কতটা? আচ্ছা, প্রথমত হচ্ছিল কি স্যাটেলাইট কমিউনিকেশন। তো স্যাটেলাইট কমিউনিকেশন মানেই হচ্ছিল কি আমার ডাটা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক লাগবে। তো আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য তাহলে করণীয় কি, স্টারলিংকে বাংলাদেশে একটা নির্দিষ্ট আর্থ স্টেশন কিংবা গ্রাউন্ড স্টেশন করতে হবে। একটি না, হয়তো একটা মাস্টার থাকবে এবং বেশ কয়েকটি থাকবে। পরিকল্পনা রয়েছে কয়েকটি, গাজীপুর, কক্সবাজার, যশোর, চট্টগ্রাম। জানার মতো হচ্ছিল কি ওনারা 2-3টা আর্থ স্টেশন দিয়ে শুরু করবে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং ঢাকা বিভাগের জন্য 2টা, 9টা আর্থ স্টেশন নিয়ে ওনারা কাজ করবে। ডেফিনেটলি ওনাদের একটা ডাটা সেন্টার লাগবে এবং ডেফিনেটলি তাদের এই আর্থ স্টেশনের ট্রান্সমিশন লাগবে। আচ্ছা, এই ট্রান্সমিশনের পার্টে যদি আসি, আইএসপিদের আমাদের আসলে সেই পারমিশনটুকু নেই কিংবা আমাদের টেলিকম পলিসি সেটা সাপোর্ট করে না। এটা নির্দিষ্ট এনটিটিএন অপারেটরেই কাজ করবে। তাহলে এনটিটিএন অপারেটর যদি ট্রান্সমিশনের জন্য কাজ করে, আমরা বাংলাদেশে জানি যে 6-7টা এনটিটিএন অপারেটর আছে, বাট প্রাইভেট সেক্টরে নির্দিষ্ট 3 জন আছেন। সেই 3 জনের সাথেই কাজ করবে, কারণ অন্য সরকারি যারা এনটিটিএন অপারেটর আছে তারা লাস্ট মাইল কিংবা ইউজারের জন্য সেই সার্ভিসটা নিয়ে আসে নাই। বেসিক্যালি সরকারের এনটিটিএনগুলি এখন কাজ করছে এনটিটিএন অফ এনটিটিএন। প্রাইভেট সেক্টরের এনটিটিএন হচ্ছিল গিয়ে সরকারি এনটিটিএনরা এনে। আর বাকি যে আইএসপিরা কীভাবে কোয়ালিটিভে কাজ করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে কি সরকারের পলিসির উপর। ইন্ডিয়াতে এখনও লঞ্চ হয়নি, বাট ইন্ডিয়া সরকার কিন্তু স্পষ্ট করে ওনাদের টেলিকম যারা আছে, জিও এবং রিলায়েন্সের জিও এবং আদার্স অপারেটরের সাথে টাই আপ করেই কিন্তু ওনারা মার্কেট লঞ্চ করবে। তো বাংলাদেশ সরকার এটা করতে পারতো, কিংবা এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ছোট ছোট আইএসপির মাধ্যমে নিয়ে আসতে পারতো, যেটা সম্পূর্ণ পলিসি করে এটা ইনশিওর করতে হবে। এছাড়া আর কোনো ওয়ে আউট নেই।
মানে সম্পূর্ণই পলিসি করে এটা ইনশিওর করতে হবে। এনটিটিএন এর বিজনেস যেহেতু ট্রান্সমিশন পলিসি করেই সরকার বলে দিয়েছে, এনটিটিএন অপারেটর অতটুকু করতে পারবে। বাকি ডিস্ট্রিবিউশনটা আমার মনে হয় যে এটা ছোট ছোট আইএসপিদের মাধ্যমেই নিয়ে আসা উচিত, এবং সেটা সম্পূর্ণ পলিসি সাপোর্ট যদি না করে সম্ভব হবে। এই বিষয়ে নিয়ে আপনারা আলোচনা করেছেন বা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন সরকারকে, বা পরিকল্পনা আছে কিনা ভাবনার জায়গায়? সেইভাবে এখনো কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। আমরা মানে আইএসপি গুলোকে কিভাবে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা যায় সেটা এখনো দেওয়া হয়নি, বাট আমরা চিন্তা ভাবনা যে ছোট ছোট আইএসপিকে অনবোর্ড করার জন্য আমরা বিটিআরসিতে একটা অনুরোধ আমরা পাঠাবো। মানে একটা আমি যদি একটু যুক্ত করি, এখানে তো ধরেন আইএসপি গুলোকে যদি লাইসেন্স দেওয়া হয় যে তোমরাও স্যাটেলাইট ইন্টারনেট, মানে এগুলো তো পোর্টেবল স্যাটেলাইট বিক্রি করতে পারবে, এইটার সার্ভিস দিতে পারবে, এই ধরনের যদি আলাদা কোনো পারমিশন বা লাইসেন্স যাই বলি না কেন এটা দেওয়া হয়, তাহলে মনে করেন আমার একটা আইএসপি আছে, আমি স্টারলিংকের সাথে যোগাযোগ করতে পারি, আমি অন্য কোনো সাথে যোগাযোগ করি যাদের ফুটপ্রিন্ট আছে, পাঁচটা এলাকায় আমি স্টারলিংকের মাধ্যমে সেবা দিতে চাই। হ্যাঁ, মানে মোটমাট আমি এই ধরনের যদি পারমিশন দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় সেটাই করা উচিত। যদি আমরা সত্যি সত্যি চাই যে ইন্টারনেটটাকে একেবারে মুক্ত করা, ডেমোক্রেটাইজেশন অফ ইন্টারনেট যেটাকে বলা হয়, ওইভাবে যদি আমরা সত্যি সত্যি করতে চাই, তাহলে আমার মনে হয় আইএসপিদেরকে এই পারমিশনটা দিতে হবে। আইএসপিদের পারমিশন দিলে তারাই কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে এটা ছড়িয়ে দিতে পারবে, রুট লেভেলে চলে যাবে। শাহেদ ভাই, স্যাটেলাইট ইন্টারনেট চলে আসছে, আমরা 5G ইন্টারনেটের অপেক্ষায় দীর্ঘদিন ধরে, মানে 5Gর যে গতি কথা আমরা শুনেছি, সেই গতির সাথে চালু করার গতির কোনো মিল খুঁজে পাচ্ছি না। মানে এইটা এত ধীর গতি বা এত সময় লাগছে কেন? 5G নিয়ে এখন যেহেতু স্যাটেলাইট চলে আসছে, আপনারা নতুন করে ডাইভ দিবেন কিনা? হ্যাঁ, সো বেসিক্যালি আবার হাকিম ভাই যেটা বলেছে আমাকে এটা রিপিট করতে হচ্ছে। বাংলাদেশে 5Gর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটার অনুমতি আমাদের নেই। 5Gর জন্য যে আমাদের ব্যাকহলটা প্রয়োজন, ফ্রিকোয়েন্সি কিনেছেন, আমরা ফ্রিকোয়েন্সি কিনেছি। তার মানে আপনাদের এটা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আছে, কিন্তু এটার জন্য কিনেছেন, তার মতো সেবা দিবেন, কিন্তু এটার জন্য যে ব্যাকহলটা প্রয়োজন সেটা তো নেই। সো ওই যে ইনফ্রাস্ট্রাকচার না থাকলে আমি আসলে আমার নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তো কোনো লাভ নেই। আমি একটা ইনভেস্টমেন্ট করে রাখলাম, কিন্তু আমি আসলে পুরো জিনিসটা করতে পারছি না। সো এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে মার্কেট এখনও রেডি না। আপনি যদি বাংলাদেশে হ্যান্ডসেটের কথা যদি বলেন, এখনও পর্যন্ত হ্যান্ডসেট 5% লেভেলে পৌঁছায় নাই। সো আমি যদি 5G আনিও, এটা আপনার কন্টেন্ট নাই, ইউজ কেস নাই, এবং সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি না, যেটা হাকিম ভাই বারবার করে বলেছেন, আমিও রিপিট করছি যে আসলে ব্যাকহলটা রেডি না হলে আমি কিভাবে 5Gটা দিব? আমি যে 5Gর জন্য ইনভেস্ট করবো, আমি ফ্রিকোয়েন্সি কিনেছি, আমার ইকুইপমেন্টও রেডি আছে, কিন্তু আমার যদি সেই ফাইবার নেটওয়ার্কটা না থাকে, আনইন্টারাপ্টেড ফাইবার নেটওয়ার্ক না থাকে, আপনি সে একইভাবে আমাকে ক্রিটিসাইজ করবেন যে আপনারা ভালো সার্ভিস দিতে পারছেন না। সো এইটা সম্পূর্ণ একটা পলিসি ইস্যু। আসলে মানে কতদিন অপেক্ষা করবেন? স্পেকট্রামের তো একটা ফি দিতে হয় বছর বছর, আপনারা কি বছর মানে সেবা না দিয়ে তরঙ্গ কিনে ফি দিয়ে যাবেন? আমরা সেটা 4Gর জন্য ইউজ করছি, আমরা অন্যান্য টেকনোলজির জন্য ইউজ করছি, সেটা যে পড়ে আছে তা না, বাট আমরা ইউজ করছি, আমরা গ্রাহকদেরকে সেবা দিচ্ছি, এক্সপানশন হচ্ছে। বাট আমাদের ইকোসিস্টেমের অনেকগুলো ইস্যু এখনও পর্যন্ত পেন্ডিং, যেগুলো সম্পূর্ণ পলিসি ইস্যু। পলিসিগুলো চেঞ্জ করা দরকার। সরকার বারবার করে বলছে ইন্টারনেট ডেমোক্রাটাইজেশনের কথা, কিন্তু আমরা কর্মক্ষেত্রে দেখছি সেটা আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমরা দেখছি যে এখনও কিছু কিছু ক্ষেত্রে ওপেন মার্কেট পলিসিটা সরকার নিতে পারছে না, যেখানে আমরা বলেছি যে আপনি সবাইকে পারমিশন দেন। আপনার যে স্যাটেলাইটের কথা, আপনি আজকে স্টারলিংকের কথা বলছি, আপনি ইউ ব্রিং দ্য কম্পিটিশন, আপনি কেন এখানে কিছু বিজনেসকে সেফগার্ড করার কথা চিন্তা করছেন? আমরা দেখছি সরকার আসলে কিছু বিজনেসকে সেফগার্ড করার কথা চিন্তা করছে, যার কারণে বিজনেসটা আসলে সেভাবে এক্সপ্লোর করা যাচ্ছে না। এবং আমরাও কিন্তু 4Gটাও মানসম্মত সেবা দিতে পারছি না। আমরা নিজেরাই স্বীকার করি সেটা অনেক ক্ষেত্রে। আমরা 5Gর জন্য রেডি, কিন্তু আমরা 5G টেকনোলজিটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছি না। কারণ আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, 5Gর জন্য যে ডিভাইসটা আমি আমার কাস্টমারকে পৌঁছায় দিব, অন্যান্য দেশে কিন্তু মোবাইল অপারেটরের সেই ডিভাইসটা পৌঁছা দেওয়ার দায়িত্বে থাকে। আপনি দেখেন, আমরা কিন্তু ডিভাইস নিয়ে কোনো কাজই করতে পারি না। আমাদের ডিভাইসের সামান্য একটা লকিং, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি গত 3 বছর ধরে, যে 2টা সিমের লকিং দেওয়া হবে কি হবে না। এইটাই গত 3 থেকে 4 বছর ধরে আমরা ডিসকাস করছি, এবং পলিসি লেভেলে আমরা এখনও পর্যন্ত অনুমতি পাইনি, যার কারণে কিন্তু আমাদের স্মার্টফোন পেনিট্রেশন সেই আগের জায়গাতে রয়ে গেছে 4 বছর আগে যেখানে ছিল। সো এখানে পলিসিটা আসলে একটা বড় ধরনের বাধা। পলিসিটাই এখানে সবচেয়ে
আমার মনে মানে হয় শাহেদ ভাই discuss আমাদের করা আরো দরকার। দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে 5G লঞ্চ এটা আমাদের খুব সহসাই এটা হচ্ছে না। এটা আসলে আমাদেরকে আমরা যেহেতু ব্যবসাটা regulator-এর সাথে আপনাদের, কথা বলছি, তো জবাবটা আপনাদের কাছ থেকে হ্যাঁ, নিতে আমরা রেগুলেটরের সাথে কথা বলছি, আমরা সরকারের সাথে কথা বলছি যে ছোট ছোট কিছু ইস্যু আছে। যেমন ধরেন আমি এখানে হাকিম ভাই আছে, আমরা ভিও ওয়াইফাই এটাও একটা টেকনোলজি যে আপনি ঘরে বসে যখন ওয়াইফাইতে থাকবেন আপনি ভয়েসে কথা বলতে পারবেন, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সমস্যা হবে না, আপনার ভয়েস নেটওয়ার্কটা আপনি ইউজ করতে পারবেন। এইটার অনুমতি আমরা কিন্তু পাচ্ছি না গত প্রায় 2-3 বছর ধরে। একটা খুব সামান্য একটা এই বিষয়গুলো technology। পিছিয়ে রাখছে এগুলো পলিসি সামনে এগিয়ে চেঞ্জ যাওয়া না হলে আমাদেরকেই কথা শুনতে হবে। আমরাও রেগুলেটরের সাথে কথা বলছি, সরকারের সাথে নেগোসিয়েশন করে যাচ্ছি। আমরা এক্সপেরিয়েন্সটা নিতে চাই, আপনারা আলাপ আলোচনা করে সেদিকে নিয়ে আসুন। আলবাজ ভাই, আমরাও গ্রাহকদেরকে সেই সেবাটা দিতে চাচ্ছি। অপেক্ষায় রয়েছি আমরা। আলবাজ ভাই, খুব সংক্ষেপে শেষ করতে হবে। আমরা জানি যে আসলে ভবিষ্যতে কোনো সরকার তথ্যবন্দী করার সুযোগ পাবে না, স্টারলিংক চলে আসলে এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি, কিন্তু স্টারলিংকের তো এখানে অফিস থাকবে, কোনো সরকার চাইলে কি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না? না না, অবশ্যই পারবে। এটা তো মানে এটা তো হবেই। মানে সরকার, তাদের অফিস থাকবে, তাদের যে ইন্টারনেট রাউটিংটা লোকাল আইআইজির মাধ্যমে হবে। সো সরকার চাইলে এখানে লিগ্যাল ইন্টারসেপশন করতে পারবে, সরকার চাইলে অবশ্যই বন্ধ করতে পারবে। বাট আমরা জানি যে একটা নীতিমালা করা হচ্ছে যে ইন্টারনেট একটা মৌলিক সেবা হিসাবে, পরিষেবা হিসাবে গণ্য করা হবে এবং কখনোই এটা বন্ধ করা যাবে না বিদ্যুতের মতো বা পানির মতো। সো সেটার জন্য আমরা আশাবাদী। কিন্তু সরকার মানে টেকনিক্যালি ইট ইজ পসিবল, টেকনিক্যালি এটা বন্ধ করা যায়, টেকনিক্যালি ইন্টারসেপ্ট করা যায় এবং এটা লিগ্যাল ইন্টারসেপশন হবে। তো আমার যেটা মনে হয়, আমার মনে হয় ওইটা কোনো ইস্যু হওয়া উচিত বা ওটা নিয়ে চিন্তিত হওয়া উচিত। আমার মনে হয় 2-3টা জিনিস, যেটা প্রথম থেকে বলে আসছি, কম্পিটিশন বাড়ছে, তাতে লোকাল যারা প্রোভাইডার আছে, এক্সিস্টিং যারা প্রোভাইডার আছে, তাদের কোয়ালিটি অফ সার্ভিস বাড়বে, আমি প্রত্যন্ত অঞ্চলে এটা ইউজ করতে পারবো, এই জিনিসগুলো। আর একটা জিনিস যোগ করেছিলেন যে স্যাটেলাইট কোম্পানি একটা না আরো কয়েকটা, এবং আরো কয়েকটা স্যাটেলাইট কোম্পানি, শুধু স্টারলিংক না। শুধু একটা কথা বলে রাখি যে 5G নিয়ে অনেক কথা হয়। 5G দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে তো কন্টেন্ট নাই, আপনি কি শুধু ইউটিউব দেখবেন বা ফেসবুকিং করবেন? এটার জন্য তো আপনার 5G দরকার নাই। সো 5G কন্টেন্ট করার জন্য আমাদেরকে, দেশীয় কন্টেন্ট, লোকাল কন্টেন্ট করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ তিনজনকে। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও অনেক বিষয় রয়েছে, টেলকোর ইন্ডাস্ট্রির, ইন্টারনেট ইন্ডাস্ট্রির বিষয়গুলো রয়েছে, ই কমার্সের আলাপের সুযোগ হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ তিনজনকে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।